বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মাঝখানে একটা মেয়ে হঠাৎ করে এসে রবিকে চড় বসিয়ে দিল। রবি সহ সবাই বেশ অবাক হলো। মেয়েটা রবিকে বলল, আর কখনো যদি শুনি পথে কাউকে বিরক্ত করেছেন তাহলে আপনার খবর আছে। এই বলে মেয়েটা চলে যেতে লাগলো। রবি কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে মেয়েটার দিকে। এই প্রথম রবি মেয়েটাকে দেখছে। বেশ সুন্দর মেয়েটা। পাশে থাকা রাশিদ মেয়েটাকে কিছু বলতে যাবে তার আগে রবি তাকে থামিয়ে দিল। বেশ মুগ্ধ নয়নে রবি মেয়েটার দিকে তাকিয়ে আছে। রবির মুগ্ধতা কেটে গেলে রাশিদকে বলে, কিরে মেয়েটিকে? তা তো জানি না, তবে মনে হয় সামিয়ার ফ্রেন্ড। সামিয়ার সাথে এর আগেও একবার দেখছিলাম। সামিয়া? কোন সামিয়া? ফার্স্ট ইয়ার সামিয়া, ওই যে সুন্দর করে লম্বা করে। ও চিনতে পারছি। এখন যে মেয়েটি আমাকে চড় মেরে গেল তার খোঁজ লাগা। কি নাম, কোথায় থাকে, পরিবারে কে কে আছে, তারা কি করে, সব। এখনই খোঁজ লাগাচ্ছি, তুই বস, আমি 10 মিনিটের মধ্যে আসছি খবর নিয়ে। আর হ্যাঁ, আজ থেকে মেয়েটিকে চোখে চোখে রাখবি, কেউ ডিস্টার্ব করলে ছাড়বি না। ঠিক আছিস তো, নাকি এক চরে জ্বর চলে আসলো? জ্বর আসেনি রে পাগলা, হৃদয় নড়ে উঠছে, প্রেমের বীজ গজানো শুরু হয়েছে। বাহ রে, এক চরে এত কিছু হয়ে গেল। তুই কখনো প্রেমে পড়িসনি, এসব তুই বুঝবি না। ঠিক আছে, মজনু হতে গিয়ে আবার রাজনীতি যাতে ছাড়তে না হয়। আমি ছাড়লে তুই তো আছিসই। তুই না থাকলে এখানে থাকা পোলাপান একটাও থাকবে না। সেসব পরে দেখা যাবে, আগে খোঁজ নে মেয়েটার ব্যাপারে। ওকে। রাশিদ হাঁটতে হাঁটতে কাকে যেন ফোন দিল। রবি বসে বসে মেয়েটার কথা ভাবছে, এত সুন্দর কেন মেয়েটা। এদিকে মেয়েটা ক্লাসে চলে গেল। ক্লাসে বসে ক্লাস করা শুরু করলো। রবি এখনো বাইকের উপর বসে মেয়েটার কথা ভাবছে। হঠাৎ রবি খেয়াল করলো তাকে চড় মারা মেয়েটা ক্লাস থেকে বের হয়ে কোথায় যেন যাচ্ছে। রবি পাশে থাকা এক ছোট ভাইকে বলল মেয়েটাকে ডেকে আনতে। সে গিয়ে মেয়েটাকে ডাক দিল। মেয়েটা এসে আবার রবিকে বকা দেওয়া শুরু করলো। কি সমস্যা আপনার? সেদিন সামিয়াকে বিরক্ত করছেন, আজ আবার আমাকে ডাকছেন, কি সমস্যা আপনার? মেয়েটার কথা শুনে রবি যেন আকাশ থেকে পড়লো। আজ পর্যন্ত এত মেয়ে তাকে প্রপোজ করেছে, সবগুলোকে সে ইগনোর করেছে, আর এই মেয়ে বলে রবি নাকি সামিয়াকে ডিস্টার্ব করেছে। রবি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। কি হলো, কথা বলছেন না কেন? এখন দেখিয়ে দিলাম তাই লজ্জা লাগছে না? সামিয়াকে বিরক্ত করার সময় লজ্জা করেনি? এবার রবি মুখ খুলল। তোমার নাম কি? আমার নাম জেনে আপনার কোনো কাজ নেই, শুধু জেনে রাখুন সামিয়ার আশেপাশে যাতে আপনাকে আর না দেখি। তোমার কোথাও ভুল হচ্ছে মনে হয়। আমার একদম ভুল হচ্ছে না, আমি ভালো করেই জানি আপনি ছিলেন। আচ্ছা মানছি আমি ছিলাম। তোমার নাম কি? রাশিদ হঠাৎ পেছন থেকে বলল, ওর নাম রাধিকা। বাবা রাজনীতি করে, বর্তমান চকরিয়া উপজেলার মেয়র। এর পাশাপাশি 2 নাম্বারিও করে ওর বাবা। মা নেই, চক্রান্ত করে তার মাকে মেরে ফেলা হয়েছে। আর রাধিকা 2 বছর আমেরিকায় ছিল, গত 2 মাস হলো দেশে আসছে। 3 দিন পর ওর বাবার জন্মদিন, তাই সে দেশে আসছে, আর এখানেই ভর্তি হয়ে গেছে। রাশিদের কথা শুনে রাধিকার চোখ জোড়া কপাল উঠে গেল। এত অল্প সময়ে এত খোঁজ কিভাবে নিল? রবি রাধিকাকে বলল, কি রাধিকা নাম বলতে এত সমস্যা কেন? না মানে মাত্র 50 মিনিটও হয়নি, তার মধ্যেই আমার ব্যাপারে এত কিছু জেনে গেলেন। আমি মানুষটা এমনই, আমার কাজগুলো সময়ের থেকে দ্রুত চলে। রবি রাধিকার সাথে কথা বলছিল, সেখানে সামিয়া এলো। রাধিকাকে বলল, কিরে তুই এখানে কি করিস? তুই বলেছিলি না তোকে ডিস্টার্ব করছে, তাই 1 ঘন্টাও হয়নি চড় মারলাম, এখন আবার আমাকে ডেকে আনছে, সাহস অনেক বেশি, তাই আমিও দেখতে এলাম কি বলে। রাধিকার কথা শুনে সামিয়া অবাক হয়ে গেল। রাধিকাকে বলল, এটা তুই কি করলি? আমি রবি ভাইয়ার কথা বলিনি। হ্যাঁ তুই নাম বলিসনি তো কি হয়েছে, বললি তো কালো শার্ট প্যান্ট। হ্যাঁ বলছি, কিন্তু তুই তাকে দেখিসনি ভালো করে? রবি তাদের থামিয়ে দিয়ে বলল, রাধিকা তোমাকে আগে বলেছিলাম তোমার কোথাও ভুল হচ্ছে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। সামিয়াকে যে ডিস্টার্ব করেছে সে আমি নই, অন্য কেউ। তবে সে হয়তো কালো শার্ট কালো প্যান্ট পরে আসছে, তার মানে এই নয় সেটা আমি। রাধিকা সামিয়ার দিকে তাকিয়ে আছে। রবি যা বলল তা সত্যি নাকি জানতে চাচ্ছে। সামিয়া বলল, হ্যাঁ রবি ভাইয়া ঠিক বলেছে, আমি তো রবি ভাইয়ার কথা তোকে বলিনি, আমি তো আরেকজনের কথা বলছি। রাধিকা এই কথা শুনে বেশ লজ্জায় পড়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। রবির দিকে তাকাতেও বেশ দ্বিধা বোধ করছে। রাধিকা রবির দিকে অপরাধীর চোখে তাকিয়ে কিছু না বলে চলে গেল। সামিয়া রবিকে রাধিকার হয়ে সরি বলল, কিন্তু রবি এসব একদম কানে নেয়নি। রাধিকা বাসায় চলে গেল। রবির পেছন থেকে রাশেদও চলে গেল।
রাধিকা নিজের ভাড়া বাসায় চলে গেল আর সামিয়া নিজের বাসায়। রবি বেশ কিছু সময় ভার্সিটিতে অপেক্ষা করার পর বাসায় চলে এলো। রাশেদ ফোন দিয়ে বলল সামিয়া রাধিকার বাসার ঠিকানা। ভার্সিটি থেকে রাধিকা যাওয়ার সময় রাশেদ তাদের পিছু নিয়েছিল। রবি বসে বসে রাধিকার কথা ভাবছে। এদিকে রাধিকা সামিয়াকে ফোন দিল। হ্যাঁ রাধিকা, বল। তোর কারণে যত ঝামেলা হয়েছে, কি করব এখন বল? ওই ছেলে যে দুর্দান্ত, না জানি এতক্ষণে আমার বাসার ঠিকানা জোগাড় করে ফেলেছে। কে বলেছিল তোকে গিয়ে চর মারতে? আমি শুধু বলেছিলাম একটা ছেলে আমাকে ডিস্টার্ব করছে কয়েকদিন ধরে, আর সে কালো শার্ট আর কালো প্যান্ট পরেছে। তার মানে তুই এমন পোশাক পরা যাকে পাবি তাকে মারবি? আমি জানি নাকি এমন ড্রেস আপে আরো একজন আছে। জানিস তুই কাকে চর মেরেছিস? রবি নাকি নাম যেন মনে হয়। শুধু রবি? ও হচ্ছে ভিপি। কি ভিপি? আমি কি করলাম এটা? এখন কি হবে? কি আর হবে, গিয়ে সরি বলবি। যদি ক্ষমা করে দেয় তাহলে ঠিক আছে, আর যদি ক্ষমা না করে তাহলে ভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে যাবি। কোন কারণে যে বাবার ক্ষমতা দেখাতে গেলাম, না জানি এখন কি হবে। আরে এত চিন্তা করিস না, একটু ইনোসেন্ট হয়ে রবি ভাইয়াকে সরি বলবি, তাহলেই আশা করি রবি ভাইয়া আর তোকে কিচ্ছু করবে না। জানি না, আমার খুব ভয় হচ্ছে। এত ভয় পেতে হবে না, রবি ভাইয়া এমনিতে অনেক ভালো মানুষ। কাল তুইও আমার সাথে যাবি, সরি বলবো। আচ্ছা যাব, তুই এসব নিয়ে চিন্তা করিস না। তাও কেমন যেন লাগছে। আরে এত চিন্তা করিস না, দেখিস রবি ভাইয়া তোকে ক্ষমা করে দেবে। রাধিকাকে অনেক কথা বোঝানোর পর শান্ত হয়ে ফোন কাটলো, কিন্তু মনে মনে চিন্তা রয়ে গেল। কখন সকাল হবে, রবির কাছে যাবে আর সরি বলবে, এসব ভাবতে ভাবতে অর্ধ রজনী পার হয়ে গেল। এদিকে রবি ও রাধিকার কথা ভাবছে। রাত 12:20 হতে রবির ফোন বেজে উঠল। রাশেদ ফোন দিয়েছে। রবি ফোনটা ধরে কানে নিল। হ্যাঁ রাশেদ বল। সামিয়াকে যে ডিস্টার্ব করেছে তার খবর পাইছি। ও ভালো, তা কে সেই মহান মানুষ? একটু বল, আমিও শুনি। নিলয় সামিয়াকে ডিস্টার্ব করেছে। যাক, ভালোই হলো, কাল দেখা করছি তাহলে ওর সাথে। রাশেদ ফোন কেটে দিল আর নিলয়কে ফোন দিয়ে রবি দেখা করবে বলল। তারপর রাশেদ ফোন কেটে দিল। এদিকে রাধিকার কথা ভাবতে ভাবতে রবি ঘুমের দেশে বাড়ি দিল। রাশেদ ফোন কেটে দিল আর নিলয়কে ফোন দিয়ে রবি দেখা করবে বলল। তারপর রাশেদ ফোন কেটে দিল। এদিকে রাধিকার কথা ভাবতে ভাবতে রবি ঘুমের দেশে পাড়ি দিল। সকালে ঘুম থেকে উঠে সোজা ভার্সিটিতে চলে গেল। নিলয় আগে থেকে বসে রবির জন্য অপেক্ষা করছে। রবি যেমন শান্ত তেমন রাগী সেটা সবাই জানে। নিলয় ভয়ে ভয়ে অপেক্ষা করছে। রবি যেতে নিলয় দাঁড়িয়ে গেল, সাথে তার বন্ধুও আছে। রবি গিয়ে দাঁড়াতে নিলয় রবির সামনে এলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নিলয়, আজকাল নাকি মেয়েদের ডিস্টার্ব করস? না ভাই, আমি তো শুধু সামিয়ার সাথে একটু আগ বাড়িয়ে কথা বলতাম। ও, আগ বাড়িয়ে কথা বলতে আর সে বলছে বিরক্ত করতে? সামিয়া মিথ্যা বলছে না? হতে পারে ভাই, আমি তো শুধু একটু কথা বলতে চাইতাম, আর কিছু না। ওই যে সামিয়া আর রাধিকা এদিকে আসছে, ওদের সরি বলবে আর এখান থেকে চলে যাবে। ওকে ভাই। আর শোন। জি ভাই বলেন। ওদের আর ডিস্টার্ব করবে না, যদি ডিস্টার্ব করস তো। না ভাই, ভুলেও সামনে যাব না। আপনি বলছেন না? এটাই ভালো। সামিয়া আর রাধিকা রবির সামনে এলো। পাশ থেকে নিলয় সামিয়াকে সরি বলল আর রাধিকা রবিকে সরি বলল। রবি কিছু না বলে অন্যদিকে হাঁটতে শুরু করলো। আসলে একটা প্ল্যান ছিল। ছোট ভাই আছে রবির পেছনে, তাদের সামনে রাধিকার সাথে কথা বলতে একটু বাঁধবে, তাই প্ল্যান করে রাধিকাকে সবার থেকে একটু দূরে নিয়ে এলো। রবির পেছন পেছন রাধিকাও আসলো। রবি কিছুটা গিয়ে থেমে গেল। রাধিকা রবির সামনে দাঁড়ালো। আসলে কাল রাত থেকে আমার ভালো করে ঘুমটাই হয়নি। আপনার সাথে কি একটা অন্যায় করে ফেলেছি আমি। রাধিকা কথাগুলো কিছুটা ভয় নিয়ে বলছিল। এবার রবি মুখ খুলল। দেখো, প্রথমত তুমি জেনে এমনটা করনি, আর অন্য একটা, এটা সাহসিকতার কাজ। সেটা হয়তো তুমি ভুল মানুষের সাথে দেখিয়েছ, তবে সেদিক থেকে ভালোই হলো। কি ভালো হলো? দেখো রাধিকা, আমি ঘুরিয়ে কথা বলতে লাইক করি না, যা বলি সোজা সাপটা বলি। এই প্রথম শুনলাম কোনো রাজনীতিবিদ সোজা কথা বলে। দেখো, আমি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা করে দেখতে পারি, সেই হিসাবে এখন পার্সোনাল লাইফ থেকে কথাগুলো বলতে চাই। ঠিক আছে বলুন। দেখো, তুমি বিশ্বাস নাও করতে পারো,
কাল তুমি যখন হঠাৎ করে এসে আমাকে চর মারলে আমার ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু যখন তোমার মুখটা দেখলাম সব রাগ যেন নিমিষেই হারিয়ে গেল। এক কথায় প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি বলতে পারো প্রথম দেখায় ভালোবাসা হয় নাকি, কিন্তু আমি কেন জানি না প্রথম দেখাতে তোমাকে ভালোবেসে ফেলছি। এখন তুমি আমাকে ভালোবাসবে? আমি আপনার কথাই কিছু বুঝতে পারছি না। দেখো, তোমাকে এখনই উত্তর দিতে হবে এমন কথা নেই, চাইলে ভেবে তারপর বলতে পারো, তবে আমি আশা রাখবো তুমি হ্যাঁ বলবে। তাহলে আমি এখন আসি? যাও, তবে তোমার নাম্বারটা দিয়ে যাও। নাম্বার কেন আবার? তুমি ভালো করে জানো তোমার নাম্বার নেওয়া কয়েক মিনিটের ব্যাপার, আমি চাই সেটা তুমি নিজে দেখে দাও। ওকে, নেন। রাধিকা নিজের নাম্বার রুবিকে দিল, তারপর রাধিকা চলে গেল। রবি তারপর ছেলেদের সামনে এসে দাঁড়ালো। আজ রবির ক্লাসে ঘুরে দেখতে মন চাইল। সব ক্লাসে দেখলো, শেষে রাধিকার ক্লাসে গেল, দেখলো পড়াশোনায় রাধিকা ভালোই করে। সেদিনের মতো ভার্সিটি ছুটি হয়ে গেল। রাতে রবি বসে বসে রাধিকার কথা ভাবছে। রাধিকাকে কিভাবে পটাবে সেটাতেই চিন্তা রবি। হঠাৎ মনে হলো রাধিকাকে ফোন দিলে খারাপ হবে না, যেভাবে সেই কাজ। ফোন দিল কিন্তু ধরলো না। দ্বিতীয়বার ফোন দিতে ধরলো। রবি উপরের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস নিল আর বলল, কি ব্যাপার, এত ফোন দিচ্ছেন? ফোন ধরছি না, সেটার কারণ তো বুঝতে হবে। রাধিকা, আমি রবি বলছি। আপনি? সরি, আসলে আমি চিনতে পারিনি। সমস্যা নেই, কি করছিলে? বসে আছি। আপনি? তোমার কথা ভাবছিলাম। আচ্ছা, এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করলাম না তো? না না, ডিস্টার্ব হবো কেন? সমস্যা নেই, বলুন। তো আমার ব্যাপারটা ভাবলে তো? দেখুন, আমি কেন জানি না আপনাকে ভালোবাসতে পারবো না। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো, সেটা আমি সমাধান করব। আপনি আমাকে ভালোবাসেন, তার মানে এই নয় আমাকেও ভালোবাসতে হবে। তার মানে তুমি আমাকে ভালোবাসতে পারবে না? ক্ষমা করবেন, আমি পারবো না। আশা করি আপনি আমাকে জোর করবেন না। তুমি কি আরেকবার ভেবে দেখতে পারো না? আমি খুব ভালো করে ভেবে তারপর বলছি। আশা করি আপনি আমার পথে বাধা হবেন না। ঠিক আছে, আমি তোমার পথের বাধা হবে না, তবে তুমি যেদিন আমাকে ভালোবাসবে সেদিন আমি তোমাকেই চাইবো। রাধিকাকে আর কিছু বলতে না দিয়ে রবি ফোন কেটে দিল। রাধিকার এমন আচরণে রবি কষ্ট পেল। পরদিন ভার্সিটিতে গিয়ে বাইকের উপর শান্তভাবে বসে আছে। রবি একটু বেশি শান্ত হয়ে আছে দেখে একদম মনে হচ্ছে না সে ভার্সিটির ভিপি। রাশেদই মন খারাপের কারণ জানতে চাইল। তারপর রবি রাধিকার সাথে রাতে কথা হওয়া সব বলল। রাশেদ বলল, আরে ইয়ার, তুই যদি এটা নিয়ে মন খারাপ করিস তাহলে কি হয় বল? তার থেকে ভালো আমরা প্ল্যান করি কিভাবে রাধিকাকে তুই প্রেমে ফেলবি। কথাটা তুই ভুল বলিসনি, কিন্তু কিভাবে রাধিকাকে প্রেমে ফেলা যায় বলতো? আগে আমাদের জানতে হবে রাধিকা কখন কোথায় যায়, তারপর জানতে হবে তার কি কি পছন্দ, খাওয়া দাওয়া কিংবা পোষা প্রাণী থেকে বারান্দায় আসা পর্যন্ত। কালকে ওর বাবার জন্মদিন, চাইলে আমরা তাকে সারপ্রাইজ দিতে পারি। না, চক্রিয়াতে ওর বাবা থাকে, সেখানে যাওয়া যাবে না। আর গেলে রাধিকা খারাপ কিছু ভাবতে পারে। এই সময় আমাদের এমন কিছু করতে হবে যাতে রাধিকার মনে হয় আমরা খুব ভালোভাবে চলি, মানে এক কথায় তার সামনে খুব ভালো হতে হবে। তাহলে সবাইকে বলে দিও যাতে রাধিকাকে দেখলেই সালাম করে। তাই কর। রাধিকার জন্য আমি সিনেমার স্টাইলে অন্য কিছু করব। কি করবি? প্রতি রাতে তাকে বিরক্ত করব। যদিও সে আমার করা কাজে বিরক্ত হবে না, তবে আমার করা কাজকে সে ভীষণভাবে ভালোবাসবে, তবে আমাকে না দেখে। কিভাবে সেটা? সেটা নির্ভর করবে রাধিকার কি পছন্দ অপছন্দ আর রাতে সে কি করে তার উপর। তাহলে এখনই খোঁজ লাগাও, তার কি পছন্দ অপছন্দ আছে জানতে। দেরি নয় তবে। রাশেদের সাথে কথা শেষ করে বাইক নিয়ে রবি অন্যদিকে চলে গেল। কাল রাধিকার বাবার জন্মদিন। রবি জানে সামিয়া সেখানে যাবে, আর যদি সেখানে সামিয়াকে কাজে লাগানো যায় তবে খারাপ নয়। একটু পর রবি বাইক নিয়ে ফিরে আসলো। রাশেদ বলল, হঠাৎ কই গেলি, আবার ফিরেও কেন এলি? একটা কাজ আছে। আচ্ছা, কাল রাধিকার বাবার জন্মদিনে সামিয়া কি যাবে? সেটা তো জানি না। সামিয়া যাবে নাকি খোঁজ নে, আর না গেলেও যেতে বল। আর সাথে বলবি সামিয়াকে রাধিকার পরিবারের সম্বন্ধে যত তথ্য পায় জোগাড় করতে। ওকে বলে দেব। সামিয়াকে ফোন দিয়ে এসব বলবি।
তারপর রবি চলে গেল। পরদিন সকালে রাশেদ ফোন দিয়ে রবিকে বলল, রাধিকার বাবার জন্মদিনে সামিয়া যাবে, আর সামিয়াকে কি করতে হবে সব বলেছি। আর সামিয়ার পছন্দ বলতে নদীর পাড়ে ঘুরতে ভালোবাসে, আর বারান্দায় তার অনেক ফুল গাছের চারা আছে। সে থেকে বোঝা যায় রাধিকা ফুল গাছ খুব লাইক করে। ঠিক আছে, এটা একটা উইক পয়েন্ট, এটাই হবে। ফুল গাছ? হ্যাঁ, এটা জানিস কি কোন কোন ফুল গাছ বেশি লাইক করে? একটা হচ্ছে গোলাপ, আর একটা হচ্ছে অর্কিড গাছ। অর্কিড? বাহ, বেশ পছন্দ আছে বলতে হয়। দেখতে হবে তো ভাবিটা কার। গাছে কাঁঠাল গোপে তেল। রাখ ফোন। রবি ফোন কেটে দিল। এদিকে রাধিকার বাবার জন্মদিনের দিন রাধিকার সামিয়া বেশ উপভোগ করলো। সামিয়া সবার আড়ালে নিজের কাজও করলো, আর প্রতিটি আপডেট রাশেদকে সাথে সাথে দিল। পরদিন সামিয়া আর রাধিকা চলে এলো। রবি সামিয়ার থেকে জেনে নিল রাধিকা কখন ঘুমায় আর কখন ঘুম থেকে ওঠে। সামিয়ার থেকে জানতে পারলো প্রতি রাতে 12টা হতেই রাধিকা ঘুমিয়ে যায়। রাত 11টা হতেই রাধিকা খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখতে বসে পড়লো। বেশ কিছু সময় টিভি দেখে ঘুমোতে গেল। হঠাৎ বাইরে একটা মিষ্টি মুখ বাঁশির আওয়াজ শুনে বেশ ভালো লাগে রাধিকার। রাধিকা আওয়াজটা শুনে কোত্থেকে এলো দেখতে বেলকনিতে আসলো, কিন্তু বাঁশির আওয়াজে দেওয়া মানুষটার মুখ দেখতে পেল না। সাইকেল চালিয়ে চলে গেল। পরপর আরো 3 দিন এমন হলো, কিন্তু রাধিকা সেই মানুষটাকে দেখতে পেল না। আজ রাতেও অপেক্ষা করছে কখন সে সাইকেলওয়ালা আসবে আর তার মুখ বাঁশি বাজাবে। রাত 11টা বেজে গেল। রাশেদকে ফোন দিল রবি। রবি বল। এতদিন ধরে দেখছি রাধিকাকে, এই উপায়ে কিছু করা যাচ্ছে না। এখন কি করি বলতো? আসলে কি এখনো রাধিকা তোর সেই বাঁশির আওয়াজ শোনেনি, নাকি চুপচাপ শোনে? সেটা তো জানি না। তাহলে আজ একটা কাজ কর, প্রতিদিন তো 12টায় যাস, আজ আরো 10 মিনিট পর যাবি। যদি ততক্ষণে ঘুমিয়ে যায়? যদি ততক্ষণে ঘুমিয়ে যায় তাহলে মনে করবি তোর বাঁশির আওয়াজ তার কানে পৌঁছালেও তার মনে যাচ্ছে না। আর যদি তোর বাঁশির আওয়াজ শোনে বাইরে আসে, তাহলে মনে করবি সে লাইনে চলে আসছে। ওকে, দেখি তোর এই টেকনিক কতটা কাজ দেয়। তা তো জানি না, তবে আমার মনে হয় কাজ দেবেই। ওকে, রাখছি। রবি ফোন কেটে দিল। প্রতিদিনের মতো সাইকেল নিয়ে বের হলো। রাধিকার বাসার চারপাশে ঘুরে দেখলো, তবে এখনো বাঁশি বাজায়নি। 12টা 10 হতেই রবি প্রতিদিনের মতো মুখ বাঁশি বাজিয়ে চলে গেল। পেছনে ঠিক রাশেদ ছিল, কতটা কাজ হয় দেখার জন্য রাশেদকে নিয়ে এসেছে। রবির বাঁশির আওয়াজ শুনে রাধিকা দৌড়ে বের হলো। এতক্ষণ তো সে চিন্তায় ছিল বাঁশিওয়ালা কখন আসবে, দেরি হয়ে যাচ্ছে তাও আসছে না, এক প্রকার ভয়ে ছিল। রবির বাঁশির আওয়াজ শুনে রাধিকা এক হাসি দিল। রাশেদ নিচ দিয়ে যাওয়ার সময় রাধিকা দেখে ফেললো। উপর থেকে রাধিকা রাশেদকে ডাক দিল। রাশেদ ভাই, এত রাতে আপনি কই যান? রাশেদ নিচ থেকে বড় করে বলল, কোথাও না, এমনিতে হাঁটতে বের হয়েছি। একটু আগে যে একটা সাইকেল নিয়ে একটা ছেলে গেল, তাকে কি দেখছেন? দেখছি, কিন্তু চেহারা দেখিনি। ক্যাপ পরা ছিল তো তাই। কেন, কোনো সমস্যা? না, আসলে ছেলেটা খুব সুন্দর বাঁশি বাজায়। আচ্ছা, আমি আসি, কোনো সমস্যা হলে জানাবে। ঠিক আছে। রাশেদ তো মনে মনে সে খুশি, তার টেকনিক কাজে দিয়েছে। রাশেদ সেখান থেকে চলে এলো। পাশের চায়ের দোকানে রবি রাশেদের জন্য অপেক্ষা করছে। কতটা কাজ হলো রাশেদের থেকে জানবে বলে একটু পর রাশেদ এলো আর রাধিকার সাথে হওয়া সব কথা বলল। রবি তো সেই খুশি, কিন্তু রাধিকাকে কখনো বুঝতে দেওয়া যাবে না ওটা রবি ছিল। রাতে এসে রবি ঘুমিয়ে গেল। সকালে ভার্সিটিতে গেল। রাধিকা আর সামিয়া একসাথে ক্লাসের দিকে যাচ্ছে। রাশেদ রবির কথায় সামিয়াকে ডাক দিল। সামিয়ার সাথে রাধিকাও এলো। রাশেদ সামিয়াকে একটু সবার থেকে আলাদা জায়গায় নিয়ে গেল। সামিয়ার হাতে একটু হলুদ খাম দিয়ে বলল সে খামটা সামিয়ার কাজের জন্য। সামিয়া জিজ্ঞেস করছিল সেখানে কি আছে, কিন্তু রাশেদ বলেন। খামটা বাসায় গিয়ে খুলতে বলল। এদিকে রাধিকা রবির সামনে দাঁড়িয়ে আছে আর রবি অন্যদিকে তাকিয়ে আছে। রবি রাধিকাকে ইগনোর করছে যেন। রাধিকা রেগে যায় আর রবিকে কিছু বলে। রবির এমন ইগনোর করা দেখা রাধিকা বলল, কি ব্যাপার, আমাকে ইগনোর করছেন মনে হচ্ছে? রাধিকার কথা শুনিও রবি না শোনার ভান করেছে। রাধিকা আবার বলল, আপনাকে কিছু বলছি আমি। রবি এবার তার পেছনে থাকা ছেলেদের দিকে তাকিয়ে আবার রাধিকার দিকে তাকালো আর বলল, তুমি আমাকে কিছু বলছো? তো অন্য কাউকে বলছি নাকি? না, পেছনে তো অনেকেই আছে, তাই বুঝতেছি না কাকে বলছো। রাজনীতি না করে ভালো অভিনয় করতে পারতেন। আচ্ছা, আপনার রাজনীতির প্রতি এত রাগ কেন? আমি দেখছি আমার বাবাকে রাজনীতি করতে, সেই হিসেবে রাজনীতি কেমন তা আমিও কিছুটা জানি। তোমার বাবার মতো রাজনীতি আমি করলে এই শহরে এতদিনে 10টা বাড়ি থাকতো আমার।
বেশি আর কম সবাই এমনই। সবাই করে না, এই যে দেখো আমি কখনো 2 নম্বরই করিনি, হলফ করে বলতে পারি। হয়েছে, আমি তর্ক করতে আসিনি। কেন ডাকছে সামিয়াকে? আমি কখন ডাকলাম? রাশেদ তো আপনার কথাই ডাকছে। সেটা তো দেখাই যাচ্ছে। সামিয়ার সাথে কথা কে বলেছে? সামিয়া রাশেদের সাথে কথা শেষ করে এলো। রাধিকাকে নিয়ে ক্লাসে চলে গেল। খামটা সামিয়ার হাতেই আছে। রাধিকা যেতে যেতে সামিয়াকে জিজ্ঞেস করলো এটা কিসের খাম, কিন্তু সামিয়া তো জানে না, তাই সে জানে না বলল। দুইজন কাছে চলে গেল। রবি ফুল গাছ নিতে গেল। সেখানে একটা মাত্র অর্কিড গাছ আছে। রাধিকাও অর্কিড গাছের জন্য এলো। একটা মাত্র অর্কিড গাছকে নেবে চিন্তায় পড়ে গেল। শেষে রবি রাধিকাকে বলল, তোমার লাগলে এটা তুমি নিয়ে যাও। গাছটা এগিয়ে দিয়ে বলে, কিন্তু আপনারও তো লাগবে। হ্যাঁ, আমার লাগতো, সমস্যা নেই, পরে কোনো সময় আমি নিয়ে যাব। এটা তুমি নিয়ে যাও। সত্যি আপনি পরে নিতে পারবেন তো? হ্যাঁ, নিতে পারবো। তোমার বারান্দায় এই গাছটা রেখো, খুব সুন্দর দেখাবে। আপনি লুকিয়ে আমাকে দেখছেন নাকি? আমি দেখি না, বরং তুমি আমাকে দেখার চেষ্টা করো। মোটেও না, আমি কেন আপনাকে দেখতে যাব? তাও ঠিক আছে। আচ্ছা, এই অর্কিড তুমি নাও, চললাম আমি। এই বলে রবি হাঁটা শুরু করলো। পেছন থেকে রাধিকা ডাক দিল, এই যে শোনেন। আবার কি? ধন্যবাদ। আসি তবে। রবি রাধিকাকে এখন একটু ইগনোর করলো, যাতে সে রবির প্রতি আকৃষ্ট হয়। রাধিকা তো মনে মনে বলছে তাকে এত ইগনোর করছে কেন। রাধিকাকে রেখে রবি চলে এলো। এটাও একটা প্ল্যান ছিল। সামিয়ার থেকে জেনেছে রাধিকা আজ অর্কিড গাছের জন্য আসবে, আর রবি সেটাই কাজে লাগালো। বিকেলে সবাই বাসায় চলে যায়। সামিয়া হলুদ খাম খুলে দেখে তার মধ্যে 10,000 টাকা আছে। সামিয়া বুঝতে পারে সে টাকা কেন দেওয়া হয়েছে তাকে। আবারও রাত 12:10 পর্যন্ত অপেক্ষা করছে রাধিকা, কিন্তু এখনো সেই বাঁশিওয়ালা আসলো না। প্ল্যানিং করছে রবি আজ আরো 10 মিনিট পর যাবে। রাধিকাও অনেকক্ষণ অপেক্ষা করে সে বাঁশির আওয়াজ না পেয়ে শুয়ে পড়ল। হঠাৎ বাঁশির আওয়াজ শুনে রাধিকা এক লাফে শোয়া থেকে উঠে গেল। বারান্দায় এসে দেখে বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে চলে যাচ্ছে। রাধিকা প্ল্যানিং করলো, আজ তো দেখলাম না, কাল ঠিকই দেখবো, প্রয়োজনে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। পরের দিন তাই করলো। রাধিকা আগে থেকে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকলো। রবি বাঁশি বাজিয়ে যেতেই রাধিকার সামনে চলে এলো। রাস্তায় রাধিকাকে পথ আটকাতে দেখে রবি সাইকেল নিয়ে উল্টো পথে যেতে শুরু করে। রাধিকার হাতে ধরা না দিয়ে রবি তো একসময় চলে গেল। রাধিকা পথ চেয়ে থাকলো। কিছু সময় পর রাধিকা বাসায় ঢুকে গেল। এদিকে রবি সাইকেল নিয়ে বাসায় চলে এলো। রাতে রাশেদকে ফোন দিয়ে রাধিকার সাথে ঘটে যাওয়া সব কথা বলল। রাশেদ শুনে তো সেই হাসি। রবি ফোন কেটে দিয়ে ঘুমিয়ে গেল। সকালে ভার্সিটিতে গিয়ে দেখলো সবাই যা যার মতো ক্লাসে যাচ্ছে আসছে। রবি সবাইকে নিয়ে বসে আছে। হঠাৎ সামিয়া এসে রাশেদের সাথে কথা বলতে চাইল। রাশেদ সামিয়াকে নিয়ে একটু আলাদা হয়ে দাঁড়ালো। এসবের কি দরকার ছিল? খাম দেওয়াটা নাকি? হ্যাঁ, টাকা না দিলেও হতো। এসব তো রবি দিছে, আমার কি করার এখানে? তাও এখন কেমন যেন অন্যরকম লাগছে। সমস্যা নেই, রেখে দাও। আর রবি কিছু জিজ্ঞেস করলে বলবে আর কি। ধন্যবাদ। সামিয়া রাশেদের কাছ থেকে ফিরে এসে রবিকেও ধন্যবাদ দিল। রবি কিছু না বলে একটা মিষ্টি হাসি দিল। রাধিকা তো জিজ্ঞেস করে বসলো কেন ধন্যবাদ দিল, আর রাশেদই বা কেন ডাকলো। সামিয়া এসব না বলে রাধিকাকে হাত ধরে টেনে নিয়ে গেল। এদিকে রাধিকা ক্লাসে বসে থাকলেও তার মনোযোগ নেই। চিন্তা করছে সে বাঁশিওয়ালার কথা, কত সুন্দর করে বাঁশি বাজে, কিন্তু মানুষটা কেমন তা তো জানে না। শত চিন্তা মাথায় নিয়ে কোনো রকম একটা ক্লাস শেষ করে। আর কোনো ক্লাস না করে রাধিকা সামিয়াকে নিয়ে বের হয়। দুইজন পাশে থাকা ফুচকার দোকানের একটা বসার জায়গায় বসে পড়ে। ফুচকা খেতে খেতে রাধিকা প্রতিদিন বাঁশির আওয়াজ শোনার কথা সামিয়াকে বলে। সামিয়া একটু চিন্তা করে হঠাৎ মুচকি হাসতে শুরু করে, কারণ সামিয়া বুঝতে পেরে যায় রাধিকাকে পটাতে চাওয়া সে প্রেমিকটাকে। সামিয়ার হাসি দেখে রাধিকা বলে, কি হলো, এত মিটমিট করে হাসার কি আছে বুঝলাম না। কোথায় লোকটাকে দেখতে একটা কিছু করবি, তা না উল্টো হাসতেছিস। আচ্ছা বল, তাকে কেমন লাগে? কখনো তো দেখিনি, তবে বলতে পারিস তার বাঁশির আওয়াজে যে কারো মন কেড়ে নিতে পারে। তুইও প্রেমে পড়েছিস নাকি? বলতে পারিস। যদি দেখিস সে তোর পরিচিত কেউ, তখন কি করবি? প্রেম করব, যদি সে রাজনীতি না করে। তাদের কথাগুলো রবি শুনছিল, কারণ সামিয়া আর রাধিকা বসার পেছনে রবি তার ছেলেদের নিয়ে বসেছিল। রাধিকার কথা শুনে রবির রাগ উঠে গেল। পেছন থেকে উঠে রাধিকার সামনে এসে রাগী গলায় বলল, এই মেয়ে, কি সমস্যা তোমার?
আমি কি করলাম আপনাকে? রাজনীতিকে তুমি কি মনে করো? তোমার বাবার মতো 2 নাম্বার? যেখানে যায় সেখানে রাজনীতি করলে হবে না। তোমার কারণে ঠিকমতো ঘুমাতেও পারি না আমি। কেন? আমি কি করলাম? তুমি আর কখনো রাজনীতি নিয়ে কথা বলবে না। কি আইডিয়া আছে তোমার রাজনীতি নিয়ে? যত খারাপ কিছু শেখার আছে সব তোমার বাবার থেকে শিখেছো। হ্যাঁ, আমি নিজে যা দেখেছি তা শিখবো না তো কি শিখবো? কত বছর দেখেছো তুমি তোমার বাবার রাজনীতি? ছোট থেকে তো দেখে আসছি। আজ থেকে 7 দিন তুমি আমার সাথে থাকবে। প্রতিদিন ভার্সিটিতে আসবে। এই 7 দিনে একটা ক্লাসও করতে পারবে না। রাজনীতি আমি কিভাবে করি সেটা তোমাকে দেখাবো। আর রাজনীতি নিয়ে তোমার যে ভুল ধারণা আছে সব ভেঙে দেব। পারবো না আমি। তোমার বাবার মতো খারাপ রাজনীতি চাইলেও আমি করতে পারি। এমন কিছু করো না যাতে তোমাকে তুলে আনতে হয়। এই তো আপনার আসল চেহারা বের হয়ে এলো। এটাকে যদি আমার আসল চেহারা মনে করো তাহলে কেন আমার প্রেমে পড়েছ? কেন কাল রাতে আমার সাইকেল দাঁড় করিয়েছিলে? কেন বাঁশির আওয়াজ শুনতে কান পেতে বসে থাকতে? কেন করতে এসব? তার মানে সে বাঁশিওয়ালা আপনি? হ্যাঁ আমি। রাজনীতি ছাড়া আমি তোমার কাছে একজন প্রেমিক হতে চেয়েছি, কিন্তু তুমি তা করতে দিলে না। সব কানের রাজনীতিকে লাঞ্ছিত করেছ। কেন? তোমার এই ভুল ধারণা আমি ভেঙে দেব। এখন থেকে 24 ঘন্টা তুমি আমার নজরে থাকবে। তোমার চারপাশে আমার ছেলেপেলে থাকবে। এভাবে 7 দিন চলবে। যদি এই 7 দিনের আগে কোথাও যেতে চাও বা যাও তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। না, আপনি এমন করতে পারেন না। আমি কি করতে পারি সেটার ধারণা তোমার যদি থাকতো তাহলে সেদিন তুমি আমার প্রপোজাল ফিরিয়ে দেওয়ার সাহস করতে না। সেদিনের জন্য সরি। সরি বলো আর যাই বলো, রাজনীতি নিয়ে তোমার ভুল ধারণা আমি ভেঙে দিবই। আমার পেছনে থাকা সব ছেলেপেলে আমার, তুমি ওদের চেনে রাখো। আমার ছেলেপেলে সেজে অন্য কেউ তোমার ক্ষতি করতে পারে। প্লিজ এমনটা করবেন না। আমি মুখ দিয়ে যা বলি তাই করি। তোমার সময় কাল থেকে শুরু। খুব দরকারি কোথাও যেতে হলে আমাকে ফোন দেবে। আপাতত তুমি এখন থেকে আমার নজরে থাকবে। আসি। রাধিকা কি বলবে বুঝতে পারছে না। এমনিতে সে কোনো ঝামেলায় জড়াতে চায় না, তার উপর রবির এমন কথাগুলো শুনে বেশ অস্থির লাগছে। রবি চলে গেল। রাধিকা রবিকে কিছু বলতে না পেরে বাসায় চলে এলো। বিকেলে রবিকে ফোন দিল। রবির ফোন সাইলেন্ট ছিল, যার জন্য ফোন ধরতে পারেনি। রাধিকা পরপর 3 বার ফোন দিল, কিন্তু তাতেও কিছু হয়নি। রবি ফোন ধরেনি। আরো কিছু সময় পর রবি ফোনটা হাতে নিয়ে দেখে 4টা কল, 3টা রাধিকার, 1টা রাশিদের। রবি রাধিকার কল বেশি দেখে রাধিকাকে ফোন দিল। প্রথম রিং বাজতেই রাধিকা ফোন তুলল। এত ফোন দিছো কেন? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু আপনি ফোন ধরেননি কেন? ফোন সাইলেন্ট ছিল। কখন ফোন দিছো বুঝতে পারিনি। আমি তো ভাবছিলাম আরো বিজি আছেন। না তা নয়, বলো কি বলবে। আপনার ছেলেগুলোকে চলে যেতে বলেন। সেই ভার্সিটি থেকে আসার পর থেকে আপনার ছেলে পেলে আমার বাসার নিচে দাঁড়িয়ে আছে। মানুষ কি ভাববে? কে কি ভাবছে তাতে আমার কিছু আসে না। কান খুলে শুনে রেখো। ওরা সারাক্ষণ তোমার চারপাশে থাকবে। কখনো দেখবে তাদের, আবার কখনো আড়ালে থাকবে তারা। এমন করলে আমি এখান থেকে চলে যাব। চাইলেও যেতে পারবে না। প্রথম কারণ আমি প্রিন্সিপালকে বলে দিছি তোমাকে ট্রান্সফার সার্টিফিকেট চাইলেও না দিতে। দ্বিতীয় কারণ, তুমি তোমার বাবার বাসা থেকে পড়াশোনা এমনিতেই করবে না। আচ্ছা ঠিক আছে, বলেন কি করলে আপনি এই ছেলেদের এখান থেকে সরিয়ে নেবেন? 2টা শর্ত থাকবে। যদি মানতে পারো তাহলে ছেলেপেলে সরিয়ে নেব, আর যদি না মানতে পারো তাহলে তারা সেখানেই থাকবে। আগে বলেন কি শর্ত? শর্তগুলো একদম সিম্পল। প্রথম শর্ত, তুমি এই 7 দিন আমি রাজনীতি কিভাবে করি তাতে তোমার বাবার মতো কিছু আছে নাকি, মানে 2 নাম্বারই, তা দেখবে। আর দ্বিতীয় শর্ত? দ্বিতীয় শর্ত, এই 7 দিন তুমি আমার সাথে রাত জেগে কথা বলবে, আমার সাথে ঘুরতে যাবে। প্রথম শর্তে আমি রাজি, কিন্তু দ্বিতীয় শর্তটা মানতে পারবো না। 2টাই মানতে হবে, নয়তো ছেলেরা তোমার বাসার নিচ থেকে যাবে না। রাধিকা একটা বড় গোলক ধাঁধার মধ্যে পড়ে গেল। কি করবে বুঝতে পারছে না। ছেলেগুলোকে সরিয়ে নেওয়ার জন্য হলেও রবির শর্তে রাজি হতে হয়। অনেক ভেবে রাধিকা বলল, ঠিক আছে, আমি 2টা শর্ত মানব, তবে এই ছেলেগুলোকে এক্ষুনি এখান থেকে সরিয়ে নেন। ওকে, 1 মিনিটের মধ্যে তারা চলে যাবে। কাল সকাল 9টায় ভার্সিটিতে চলে আসবে। রাখছি।
রবি ফোন কেটে দিয়ে রাধিকার বাসার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোকে ফোন দিল আর সেখান থেকে চলে যেতে বলল। 1 মিনিট না হতেই ছেলেগুলো সেখান থেকে চলে গেল। রাধিকা ছেলেগুলো চলে যাওয়া দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রবি এবার রাশেদকে ফোন করে। বেশ কিছু সময় দুজন কথা বলে। প্রিন্সিপাল থেকে জানতে পারে ভার্সিটিতে কোনো রাজনৈতিক নেতা আসবে আর রাশেদের সেসব সামলাতে হবে। রবি তেমন সময় দিতে পারবে না। ফোন কেটে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর রবি ছাদে যায়, একটা সিগারেট ধরায়। সিগারেটে একটা করে টান দেয় আর শত কিছু ভাবে। প্রতিটি সিগারেটের টানে এমন কত কথা ভাবতে ভাবতে সিগারেট খাওয়া শেষ হয়ে যায়। তারপর রবি ছাদ থেকে নেমে আসে। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 9টায় রাধিকার ফোনের আওয়াজে ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে রবি ফোন ধরে। কি হলো, আপনি কই? আমাকে 9টায় আসতে বলছেন, এখন আপনি কই? রবি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। রবি এক লাফে ঘুম থেকে উঠে যায়। রাধিকাকে বলে, তুমি 10 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসেন। রবি ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে যায়। নাস্তা না করে রবি তাড়াতাড়ি বাইক নিয়ে ভার্সিটিতে চলে যায়। দেখে রাধিকা বসে আছে আর সাথে সামিয়াও। রবি তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে বলে, সরি, আমার মনে ছিল না, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। সামিয়া পাশ থেকে রবিকে আর রাধিকাকে বলল তাদের দুজনকে থাকতে। সামিয়া চলে যেতে চায়। রবি সামিয়াকে নাস্তা করেছে নাকি জিজ্ঞেস করে। যদি না করে রবির সাথে গিয়ে করতে বলে, কিন্তু সামিয়া নাস্তা করেছে তাই রবির সাথে যায় না। সামিয়া একা ভার্সিটির রুমের দিকে চলে যায়। অনেকে এসেছে এই সময়টুকুতে। রবি রাধিকাকে বলে নাস্তা করেছে কিনা। রাধিকাও নাস্তা করেছে বলল। রবি বলল, ঠিক আছে, চলো তাহলে। কোথায় যাব? আমার সাথেই তো যাবে, ভয় পাচ্ছ নাকি? তা নয়, কিন্তু কই যাব আপনার সাথে? অনেক খিদা লাগছে আমার, চলো আগে গিয়ে কিছু খেয়ে নেই, তারপর আজ সারাদিন বাইক নিয়ে দুজন ঘুরবো। প্রথমত আমি খেয়েছি, এখন আর খেতে পারবো না, আপনি খেয়ে আসুন। আমি তোমাকে ছাড়া খেতে পারবো না, চলো তো। রাধিকা যেতে না চাইলেও রবি জোর করে রাধিকাকে নিয়ে যায়। রাস্তার অপর পাশে রেস্টুরেন্ট আছে, তাই রবি বাইকটা ভার্সিটিতে রেখে রাধিকাকে নিয়ে রেস্টুরেন্টের পেছনের দিকে একটা টেবিলে গিয়ে বসে। রাধিকাকে অর্ডার করতে বলল, কিন্তু সে তো কিছুই খাবে না। পরে রবি অর্ডার করলো। একটু সময় পর সব রেডি। অনেকগুলো খাবার একসাথে অর্ডার করলো দেখে রাধিকা বলল, এতগুলো একসাথে কেন? আরো আনতে বলবো নাকি? রাধিকা রবির দিকে এক বিরক্তির চোখে তাকিয়ে কিছু না বলে চুপচাপ বসে আছে। রবি রাধিকার চুপ থাকা দেখে বলল, কি রাগ করছো কেন? আরে এসব আমাদের দুজনের জন্য। আমি খাবো না, আপনি খান। প্রথমত আমি এতগুলো খাবার খেতে পারবো না, আর তোমাকে খাওয়ার জন্য এখানে নিয়ে আসছি। আমি খাবো আর তুমি বসে বসে দেখবে, এমনটা কিন্তু নয়। এত বিরক্ত করেন কেন বলুন তো? বললাম তো খাবো না। বললাম তো খেতে। আমি খেয়ে আসছি। এখন অল্প করে হলেও খাও তো। এবারও রবির জোড়াজুড়িতে হার মানতে হলো রাধিকাকে। অল্প করে খেলো রাধিকা। রবি বলল কাল থেকে যাতে আর খেয়ে না আসে। রাধিকা কিছু না বলে চুপচাপ বসে রইল। খাওয়া শেষ করে দুজন আবারও ভার্সিটিতে চলে গেল। রাধিকাকে বাইকের পেছনে উঠতে বললে রাধিকা ইতস্তত বোধ করে। পরে উঠে, কিন্তু রবিকে একদম স্পর্শ করে না, কারণ ফাঁকা রেখে বসেছে সে। রবিও একটু জোরে বাইক টান দিল, সাথে সাথে রাধিকা রবির কাঁধে হাত রাখে। রবি বলল, শক্ত করে ধরো না তো পড়ে যাবে। রাধিকা কিছু না বলে রবিকে এমন করে ধরলো যাতে রবি ব্যথা পায়। সাথে সাথে রবি বলে, এত জোরে ধরলে কেন? পেছন থেকে রাধিকা বলে, আপনি তো ধরতে বললেন। হ্যাঁ ধরতে বলেছি, কিন্তু তার মানে এত জোরে ধরতে বলিনি যাতে আমি ব্যথা পাই। আচ্ছা ঠিক আছে। রবি আবারও বাইক চালাতে লাগলো। পেছনে রাধিকা তো মনে মনে সেই হাসি, অন্তত রবিকে বিরক্ত করতে পারছে ভালো। একটু সময় বাইক চালিয়ে রবি ভার্সিটি থেকে বের হওয়ার জন্য অন্য একটা পথে গিয়ে বাইক থামালো। সেখানেও 4-5 জন ছেলে আছে। একজনকে গাছের সাথে বেঁধে রেখেছে। রবি গিয়ে দাঁড়াতে একটা ছেলে বলল, ভাই এই সেই ছেলে যে তামিয়াকে অ্যাসিড মারার হুমকি দিয়েছে। ছেলেটার কথা রাধিকাও শুনলো। আর কি হচ্ছে সব মনোযোগ দিয়ে দেখা শুরু করলো। রবি ছেলেটার কাছে গিয়ে বলে, কি নাম রে তোর? পেছন থেকে একজন বলে উঠল, ভাই ওর নাম নাকি সায়েম। রবি তাদের বলল, আমি তোদের জিজ্ঞেস করিনি ওর নাম কি, সেটা ওর থেকে শুনতে চেয়েছি। রবি সাইমের দিকে তাকিয়ে আবার তার নাম জিজ্ঞেস করলো। সাইম কাপা কাপা গলায় তার নাম বলল। অ্যাসিড কেন মারতে চেয়েছিস? সরি ভাই, ভুল হয়ে গেছে, আর এমন হবে না, মাফ করে দেন। আমি যদি তোকে মাফ করি তাহলে আমার পাপ হবে। বল কেন অ্যাসিড মারার হুমকি দিলি? পেছন থেকে আরেকজন বলল,
ভাই শুধু হুমকি নয়, এসিড মারার জন্য আজকে এসিড আনছিল। রাস্তায় আমরা তামিয়াকে দৌড়াতে দেখে তার কাছে যাই। আমাদের দেখে সায়েম পেছনে পালায়। তামিয়া আমাদের কথা বলে আর এসিডের কথা বলে। আমরা সেখানে সময় মতো না গেলে প্রকাশ্যে রাস্তায় তামিয়াকে এসিড মেরে দিত। ও বুঝলাম, কাহিনী আছে এখানে। রবি সায়েমকে আবার জিজ্ঞেস করলো, কেন অ্যাসিড মারতে চেয়েছিস তামিয়াকে? আমি ওকে পছন্দ করি। ভালোবাসার কথা বললে সে আমাকে চর মারে, তাই রাগে। সায়েমের কথা শেষ হওয়ার আগে পেছন থেকে আরেকজন মেয়েলি কণ্ঠে বলা শুরু করে, মিথ্যা বলছে সে। রবি পেছনে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছে। রবি মেয়েটাকে না চিনে তার ছেলেগুলোর দিকে তাকায়। একজন বলে, ভাই এই হচ্ছে তানিয়া। রবি তখন বুঝতে পারে এই তাহলে সেই তানিয়া যাকে সায়েম এসিড মারতে চেয়েছিল। রবি তামিয়াকে জিজ্ঞেস করে সত্যিটা আসলে কি। তামিয়া বলা শুরু করে, আমি ভার্সিটি আসা আর যাওয়ার সময় সায়েম আমাকে বিরক্ত করে। আমি অনেকবার বলেছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে আরেকজনের সাথে, আমি তাকে ভালোবাসি, কিন্তু সায়েম আমার কথা কানে নেয় না। প্রতিদিন আমাকে বিরক্ত করে, এমনকি আমার বাসায় চলে যায়। আমাকে বাসায় গিয়ে হুমকি দিয়ে আসে। বাবা মা তাকে অনেক বোঝায় যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কয়েকদিন পর আমার বিয়ে, কিন্তু তাতেও সায়েম কিছুতে বুঝে না। এর একদিন পর সায়েম আমাকে আবারও বিরক্ত করে। আমি যখন আগের মতো আবার বিয়ে ঠিক হয়ে গেছে বলি, তখন সে আমার হাত ধরে টানাটানি করে। আমি তার কাছ থেকে নিজেকে ছাড়াতে চাইলে সে আরো জোর করে নিজেকে শেষ রক্ষা করতে তাকে চর মারি। চর খেয়ে সে আমাকে বলে কাজটা আমি ভালো করিনি, সে নাকি আমাকে দেখে নিবে। তার কথায় আমি ভয় পেয়ে যাই। পুরো 7 দিন ভার্সিটিতে আসেনি ওর কারণে। যখন আমার ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারলাম 2 দিন ধরে সায়েম ভার্সিটিতে আসেনি, তখন ভাবলাম হয়তো আর আমাকে ডিস্টার্ব করবে না, তাই আজ আমি ভার্সিটিতে আসছিলাম। কিন্তু মাঝপথে দেখি সায়েম অ্যাসিড নিয়ে আমার দিকে আসছে। আমি ভয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করি, কিন্তু সে অনেক দৌড়াতে পারে। আমি নিজেকে কোনোভাবে রক্ষা করতে পারছিলাম না। মনে করছিলাম এই বোধহয় সায়েম আমাকে অ্যাসিড মারবে, কিন্তু আল্লাহর কৃপায় আমি সামনে আপনার দলের তুষার ভাইকে দেখতে পাই। আমি জানি তুষার ভাইয়াকে দেখলে সায়েম পালাবে। আমাকে দৌড়াতে দেখে তুষার ভাইয়া বাইক নিয়ে আমার কাছে আসে। আমি তুষার ভাইয়ার কাছে গিয়ে অজ্ঞান হয়ে যাই। এটুকু বলে তানিয়া থেমে যায়। পেছন থেকে তুষার বলা শুরু করে, ভাই তারপর আমি পাশের দোকান থেকে পানি নিয়ে তামিমের জ্ঞান ফিরাই, আর সে আমাকে বলে সাইম তাকে অ্যাসিড মারতে দৌড়াচ্ছে। আমার সাথে আরো 3 জন ছিল। আমি তাদের বলে তুষারকে ধরে নিতে। তারা গিয়ে তুষারকে ধরে ফেলে অ্যাসিড সহ। তারপর রাশেদ ভাইকে জানায়, আর সে আপনাকে জানায়। এবার তুষারও থেমে গেল। হঠাৎ রাশেদ ফোন করে। রবি ফোনটা কানে নিতে রাশেদ বলা শুরু করে, কই তুই? আছি ভার্সিটিতে। কেন? একটা ভিডিও দিচ্ছি, ওখানে দেখা যাচ্ছে সামিয়াকে প্রকাশ্য দিবালোকে সায়েম অ্যাসিড মারতে দৌড়াচ্ছে, আর ছোট ভাই তুষার তামিয়াকে বাঁচায়। ঠিক আছে, পাঠিয়ে দে, আমি দেখছি। আর সায়েম আমার সামনে আছে, 3 নম্বর গেটে চলে আয়। তারপর রবি রাশেদকে আসতে বলে ফোন কেটে দেয়। রবির ফোনে ভিডিওটা চলে এসেছে। রবি ভিডিওটা প্লে করে দেখে তুষার যেমন বলেছিল তেমনটাই সেখানে দেখাচ্ছে। রবি ভিডিওটা সায়েমকে দেখালো। তার চোখ জোড়া কপালে উঠে গেছে। সে কাঁদতে শুরু করে দিল। রবির কাছে বারবার মাফ চাচ্ছে, কিন্তু অপরাধীকে শাস্তি না দিলে তার এত বছরের রাজনীতি সবটা মিথ্যে হয়ে যাবে। রবি এবার রাধিকার দিকে তাকায়। রবি খেয়াল করে দেখে রাধিকার চোখের কোনায় পানি জমে গেছে। রবি উঠে রাধিকার কাছে গিয়ে আস্তে করে রাধিকাকে বলে, এটা রাজনীতি নয়, রাজনীতি মাত্র আমি নামে করি। অন্য 10 জনের মতো রাজনীতি আমি করি না। এই ক্যাম্পাস আমার সব। এখান থেকে প্রতিটি মানুষ আমার আপনজন। তবে সায়েমের মতো 2-1 জন খারাপও এই ক্যাম্পাসে আছে। দেখো তামিয়ার মুখের দিকে, আর কিছুদিন পর তার বিয়ে। আর এই সময় যদি সে অসুস্থ থাকে বা কেউ তার মুখে অ্যাসিড মারে, তাহলে বিয়েটা কিভাবে হবে? তামিয়া আমার ছোট বোনের মতো। আমি এখানে বিপি হয়ে নয়, একটা ছোট বোনের কষ্ট সহ্য করতে না পেরে এসেছি। আমি বিপি হয়ে সায়েমের মতো জানোয়ারকে মারতে ভার্সিটি আসিনি। আমি আমার ছোট বোনকে বাঁচাতে একটা পশুকে মারতে এসেছি। এটা রাজনীতি নয়, ছোট বোনের প্রতি তার ভাইয়ের ভালোবাসা। চিৎকার করে বলল শেষ কথাটা। রাশেদ আর ছেলে পেলে বাইক নিয়ে চলে আসলো। রাশেদ যখন রবির দিকে আসতে চাইবে, তখন রবি বাম হাতের বুড়ো আঙ্গুল বাকি 4 আঙ্গুলের নিচে করল। রাশেদ জানি রবির করা প্রতিটা ইশারার মানে কি হতে পারে। রাশেদ রবির দিকে না এসে সাইমের দিকে চলে গেল। রবি রাধিকাকে বলল, এখনো তোমার মনে হতে পারে আমি রাজনীতি করি অন্য 10 জনের মতো, কিন্তু সেটা মনে হলে বলবো তখনও তোমার ধারণা ভুল ছিল, আজও তোমার ধারণা ভুল।
রাধিকা আর কিছু না বলে রবিকে জড়িয়ে ধরলো। রবি খুব ভালো করে জানে রাধিকা ইমোশনাল হয়ে এটা করেছে, ভালোবেসে নয়। রবি রাধিকাকে ছাড়িয়ে সাইমের কাছে এলো, সব ছেলেপেলেকে লাইন ধরে সামনে দাঁড়াতে বলল। তানিয়া আর রাধিকা রবির পাশে এসে দাঁড়ালো। রবি সব ছেলেদের উদ্দেশ্য করে বলা শুরু করলো, তোমরা সবাই আমার পরিবারের মতো। এই ক্যাম্পাস, প্রতিটি মানুষ আমার পরিবার। এখানে থাকা ফুল বিক্রি করা ছেলেটাও আমার পরিবারের একজন, ফুচকা বিক্রি করা মানুষটাও আমার পরিবারের একজন। এক কথায় এই ক্যাম্পাসে 10 টাকা দামে ফুল বিক্রি করা ছেলে থেকে প্রিন্সিপাল স্যার পর্যন্ত সবাই আমার পরিবার। আজ তামিয়ার যেভাবে আমার দলের উপর বিশ্বাস করে আমার দলকে নিরাপদ মনে করে তুষারকে দেখে বেঁচে থাকার একটা মোটিভেশন পেয়েছে, তুষারের উপর যেভাবে নির্ভরে এসেছে, আমি চাই আমার টিমের প্রত্যেক ব্যক্তিকে সবাই সেভাবে বিশ্বাস করুক। আমি চাই প্রতিটি মেয়ে যেন আমার ক্যাম্পাসকে নিরাপদ মনে করে, আর এই ক্যাম্পাসে থাকা প্রতিটি অসৎ ব্যক্তি ভুল কাজ করার আগে যাতে অন্তত 10 বার ভাবে। আমি সেটাই করব। আজকে সবার সামনে আমি স্যামকে এমন শিক্ষা দেব যাতে আমার ক্যাম্পাসে আর কেউ এমন ভুল করতে না পারে। সবাই দাঁড়িয়ে রবির কথা শুনছে। পাশে থাকা প্রতিটা স্টুডেন্ট রবির কথায় মুগ্ধ হয়ে চেয়ে আছে। ইতোমধ্যে রবির কথায় অনেকে সম্মোহিত হয়ে গেছে। রবি সাইমের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কার ক্ষমতায় এতটা ক্ষিপ্ত তুই? সাইম কিছু না বলে চুপ করে আছে। রবি রেগে গিয়ে নাক বরাবর একটা বসিয়ে দিল, নাক দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। রবি আবার জিজ্ঞেস করলো কার ক্ষমতায় সে চলে, কিন্তু সাইম এবারে মুখ খুলছে না দেখে রবি আরো একটা বসিয়ে দিল। এবার সাইম মুখ খুলল, আমি এমপির ক্ষমতায় চলি, তুই আমার কিছুই করতে পারবি না। রবি সাইমের কথা শুনে হাসা শুরু করলো। তার সাথে সাথে রবির ছেলেরাও হাসা শুরু করলো। রবি হাসি থামাতে সবাই একসাথে হাসি থামিয়ে ফেললো। রবি সাইমকে বলল, দেখি তোর বাপ আজ তোকে বাঁচাতে আসে নাকি। পেছন থেকে রাশেদকে ডাক দিল। রাশেদ কাছে এলো আর রবি এমপিকে ফোন দিতে বলল। রাশেদ এমপিকে ফোন দিল। প্রথমবার ফোন বন্ধ দেখাচ্ছে, দ্বিতীয়বার ফোন দিতে রিং হলো। রাশেদ রবিকে ফোন দিল। এমপি ফোন ধরতে বলল, কে? আপনার শুভাকাঙ্ক্ষী। রং নাম্বার। সঠিক নাম্বার এমপি সাহেব। আপনি কে বলুন তো? স্যার, আমি কে সেটা বড় কথা নয়, আমার পরিচয়টা না হয় পরে পাবেন, আগে আমার কথা শুনেন। কি কথা? এবার রবি সবাইকে চুপ থাকতে বলে ফোনের লাউড স্পিকার অন করলো। তারপর রবি বলল, স্যার, আপনার একটা ছেলে অপরাধ করেছে, একটা মেয়েকে অ্যাসিড মারতে চেয়েছে। এখন বলুন তাকে কি করব? আমার ছেলেরা এসব করতে পারে না। এটাই করেছে সাইম। কোন সাইম? রবি এবার সাইমের দিকে ইশারা করে বলল, দেখ কার হয়ে কাজ করিস, যে কিনা তোকে চিনিও না। রবি আবার এমপিকে বলল, যাকে আমি চিনি না তার কথা না বললেও চলবে, ফোন রাখছি। এই বলে এমপি ফোন কেটে দিল। রবি সাইমকে বলল, দেখ কার জন্য কাজ করিস, সে নাকি তোকে চিনেও না। সে যখন আমাকে বাঁচাতে আসেনি তাকেও আমি বাঁচতে দেব না, তাদের সব প্ল্যান বলে দেব আমি। তুই কি জানিস তা আমি আগে থেকে জানি। না ভাই, জানেন না, অনেক কিছু জানেন না। তুই যা জানিস তার থেকে বেশি জানি। দেখি বল তুই কি জানিস। এই ক্যাম্পাসে এমপি ড্রাগসের বিজনেস করতে চায়। তুই কি মনে করেছিস আমি এসব জানি না? তাহলে আমি বলি তুই শোন। তুই তামিয়াকে কখনো ভালোবাসিসনি। এমপির কথা তুই তামিয়াকে অ্যাসিড মারতে চেয়েছিস, শেষে ফায়দা হতো এমপির। তার কথা তুই তামিয়াকে অ্যাসিড মারতি, আর আমার ক্যাম্পাসের সবাই সেটা নিয়ে আন্দোলন শুরু করত। পুলিশের সাথে স্টুডেন্টদের মারামারি হতো। শেষে পুরো ভার্সিটির উপর প্রশাসনের চাপ পড়ত। ক্যাম্পাসে পুলিশ ঢুকিয়ে দিত। পুলিশ কিছুদিন এদিক সেদিক করে এমপির নতুন কাউকে এনে বিপিতে বসাতো। তারপর তার ইচ্ছা মতো সব কাজ চলত। এই ছিল এমপির প্ল্যান। সে আরো অনেক চালাক মাস্টার প্ল্যানও করেছে, আমি সেটাও জানি। রবির কথা শুনে সাইমের চোখ জোড়া, কপাল উঠে গেল। রবি চিৎকার দিয়ে বলল, যে অ্যাসিড তামিয়াকে মারতে চেয়েছিস, সে অ্যাসিড আমি তোকে মারবো সবার সামনে। রবির কথা শুনে সাইম আরো ভয় পেয়ে যায়। রবি তানিয়া রাধিকাকে বলে উল্টো দিকে ঘুরতে। অ্যাসিড মারলে সাইমের চিৎকার শুনলেও যাতে না দেখে। রাধিকা বলল, পুলিশকে দিয়ে দেন, তাহলেই তো হয়। তোমার পুলিশ কিছু করবে না, এমপির কথায় সব করে। যে ছেলেটা পুলিশের চাকরি নেওয়ার সময় এমপির কথা পেল চাকরি, তার সুপারিশ চাকরি পেল, সে আর যাই করুক এমপির কথার বাইরে কাজ করবে না। আমাদের দেশের পুলিশের সব চাকরি কোনো এমপি মন্ত্রীর কথাই হয়।
আর চাকরি পাওয়ার পরে তারা এমপি মন্ত্রীর কথায় উঠা বসা করে। তারা বলে যায় এই চাকরিটা দেওয়া হয়েছে আইন প্রতিষ্ঠা করতে, কোনো এমপি মন্ত্রীর অর্ডার শুনতে নয়। আমার মতো পুলিশ কিছু করবে না মানে? কথার কথা বললাম সেটা। শোন, এমপি খুব চালাক। স্যামকে যখন আমরা পুলিশের হাতে তুলে দেব তখন এমপি ঠিকই ছাড়িয়ে নেবে। এখন নাচেনার বান কেন করছে জানো? যাতে স্যামকে ছেড়ে দিই আমরা। রাধিকা আর তামিয়া, তোমরা এর চিৎকার শুনতে পারবে কিন্তু এর মুখের দিকে তাকাতে পারবে না, উল্টো দিকে ঘুরে দাঁড়াও। রবি ধমকের স্বরে বলার সাথে সাথে দুজন উল্টো দিকে ঘুরে দাঁড়ায়। রবি রাশেদকে অ্যাসিড গুলে আনতে বলে। রাশেদ সাইমের অ্যাসিডের বোতলটা এনে রবির হাতে দেয়। রবি সাইমকে বলে, যে অ্যাসিড তুই তামিয়াকে মারতে চেয়েছিস, সে অ্যাসিডের যন্ত্রণা কেমন তা আজ তুই বুঝবি, এই নে। বলার সাথে সাথে পুরো বোতল সাইমের মুখে ঢেলে দেয়। সাইম চিৎকার শুরু করে, এত জোরে চিৎকার করে দূর থেকেও সবাই এদিকে আসতে শুরু করে। সাইমের চিৎকার শুনে রবি সহ তার দলের সবাই হাসতে থাকে। রাধিকা আর তামিয়া পেছন ফিরে দেখে সাইমের পুরো মুখ ভেজা, কিন্তু পোড়ার কোনো চিহ্ন নেই। রবি হাসি বন্ধ করে সাইমের মুখে হাত দিয়ে বলে, কিরে, অ্যাসিডকে যদি এত ভয় পাস তাহলে সাথে নিয়ে ঘুরিস কেন? সাইমের অবস্থা খুবই খারাপ। সে ভয়ে ভয়ে বলল, অ্যাসিড অ্যাসিড। তোর মুখে পানি ঢেলেছি তাতে এত চিৎকার? অ্যাসিড দিলে তখন কি করতি? রবির কথা শুনে রাধিকা একটা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ রবির ফোন বেজে উঠল। প্রিন্সিপাল স্যার ফোন দিচ্ছে। রবি ফোন কানে নিতে স্যার বলল এক্ষুনি তার অফিসে যেতে। রবি সবাইকে থাকতে বলল আর সাইমের আদর করতে বলে চলে গেল। রবি প্রিন্সিপালের রুমে গিয়ে স্যারের সামনে বসলো। স্যার জানতে চাইল ক্যাম্পাসে কি হচ্ছে। স্যার, অ্যাসিড মারতে চেয়েছে একটা মেয়েকে সাইম, তাকে আমার ছেলেরা অ্যাসিডের ক্ষতিকর দিক কি কি সেটা বলতেছে। অ্যাসিড ওকে পুলিশ দিয়ে দাও, নয়তো ঝামেলা হতে পারে। স্যার, একটা ফোন করতে পারি আপনার ফোন থেকে? আসলে আমার ফোনে টাকা শেষ। ওকে ফোন করো। রবি ফোনটা হাতে নিয়ে কি যেন দেখলো, তারপর স্যারকে ফোনটা দিয়ে দিল। রবি ফোন করেনি দেখে স্যার বলল, তুমি না কাকে যেন ফোন করবে বলেছে? স্যার, আপনাকে এমপি কেন ফোন দিছে? না মানে? স্যার ঠিকভাবে কথা বলতে পারছে না। রবি ফোন নিয়ে প্রিন্সিপাল স্যারের কল লিস্ট দেখলো, সেখানে এমপির নাম্বারও আছে। রবি প্রিন্সিপাল স্যারকে বলল, স্যার, আজ যদি সাইমকে ছেড়ে দেই কাল এমন একটা ঘটনা আবার করতে পারে। না না, ছেড়ে দিতে বলছি না, পুলিশকে দিয়ে দাও তাহলে হবে। স্যার, জানেনই তো পুলিশকে দেওয়া আর এমপির হাতে দেওয়া একই কথা। বলুন স্যার, এমপি কি বলেছে আপনাকে? তেমন কিছু বলেনি, শুধু পুলিশের হাতে সাইমাকে তুলে দিতে বলেছে। রবি খুব ভালো করে জানে স্যারকে হুমকি দিয়েছে। এবার রবি নিজের ফোন বের করে কানে নিল। প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করছে কাকে ফোন দিচ্ছে। রবি তখন বলে, আমাদের জনদরদি কুখ্যাত রাজনীতিবিদ এমপি মহোদয়কে ফোন দিচ্ছে। প্রিন্সিপাল ভালো করে জানে রবিকে থামতে বললেও থামবে না, তাই প্রিন্সিপাল চুপ করে চেয়ারে বসে আছে। দ্বিতীয়বার রিং হতে এমপি ফোন ধরল। কে? তোর বাপ। জানিস কার সাথে কথা বলছিস? কুখ্যাত এমপির সাথে। তুই জেনেও এভাবে কথা বলতেছিস? কে তুই? রবিউল হাসান। তুই বলেছিলি সাইমকে তুই চিনিস না, তাহলে পুলিশের হাতে কেন দিতে বললি? আজ তুই দেখবি আমার ভার্সিটিতে তোর প্রতিটি লোক কিভাবে মরে। শেকর সহ তুলে ফেলবো আমি। এটা তোর ড্রাগসের বিজনেস করার জায়গা নয়, এখানে সবাই আসে ভবিষ্যৎ উজ্জ্বল করতে, তোর মতো মাফিয়াদের সংগঠন তৈরি করতে নয়। আমি তোর অবস্থা 12টা বাজাবো। আজ থেকে তোর 12টা বাজা শুরু। সামনের বার এমপি তোকে হতে দিব না। তুই কিন্তু সীমানা অতিক্রম করছিস। গলা নামিয়ে কথা বল। আমি তোকে এক্ষুনি তুলে আনতে পারি, কিন্তু সেটা আমার রাজনীতিতে পড়ে না। তোর লোকগুলো কেমন শেষ হবে সেটা এখন থেকে দেখবি। তোর ভার্সিটি আমি কবরস্থান বানিয়ে দেব। চাইলেও পারবি না, আমি যতদিন আছি। আজ দেখবি ছাত্র ছাত্রীদের পাওয়ার কি। পুরো ভার্সিটিতে মেয়েরাই তোর ছেলেদের পেটাবে। তুই কি করবি কর। আজ সাইমের খাতা বন্ধ। এমপিকে কিছু বলতে না দিয়ে রবি ফোন কেটে দিল। প্রিন্সিপাল স্যারকে বলল, স্যার, এই এমপি হচ্ছে নর্মের জম, শক্তের ভক্ত। আপনি তাকে যত ভয় পাবে তত ভয় দেখাবে, আর ঢুকে দাঁড়ালে আপনার কাছে মাথা নিচু করবে। হ্যাঁ, তার অনেক পাওয়ার, কিন্তু স্যার এই পাওয়ারকে কাজে লাগিয়ে সে 2 নাম্বারই করে। ভয় পাওয়ার কোনো কারণ নেই স্যার। এই এমপি কলেজে হামলা করার এই প্ল্যানটা করেছিল। আসি আজ।
রবি প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে সোজা সাইমের কাছে চলে গেল। রবি রাশেদকে বলল ভার্সিটির সব মেয়েকে এক করতে। রবি তাদের কিছু বলল, সাথে সাথে সব ছেলে পেলে চলে গেল ক্লাসে ডাকতে। সবাই মাঠে এসে হাজির। ছেলেরা সবাই পিছনে দাঁড়িয়ে আছে, মেয়েরা সামনে। একটা হ্যান্ড মাইক নিয়ে রবি সবার উদ্দেশ্যে বলা শুরু করলো। সবাইকে এখানে একত্রিত করার কিছু কারণ আছে, আমি সব পরিষ্কার করে দেব। তার আগে আমি কিছু জিজ্ঞেস করতে চাই সবাইকে, তার উত্তর দিতে হবে। আমি ক্ষমতায় থাকা আজ পর্যন্ত কেউ কি কোনো জামালায় পড়েছ যাতে মারামারি কিংবা মামলা করতে হয়েছে, বা তোমাদের কোনো সমস্যা হয়েছে আমার কারণে? সবাই উচ্চ আওয়াজে বলল, না ভাই। আমি এই ক্যাম্পাসকে আমার পরিবার মনে করি। এখানের প্রতিটি মানুষ আমার পরিবারের একজন। সবাইকে আমি যেমন ভালোবাসি তেমন শাসনও করি। আমার বা আমার ছেলেপেলেদের কারণে কারো কোনো ক্ষতি হয়নি, বরং সবাই আমার ছেলেপেলেদের ভালোবাসে। আমি ক্ষমতায় আসার পর থেকে অনেক নেতা আমাকে ফোন দিয়ে 2 নম্বরে ব্যবসা করার প্রস্তাব দেয়, আমি সেগুলোকে ইগনোর করি। আমাদের এমপি এই ভার্সিটিতে 2 নম্বরই করতে পারছে না বলে এই ভার্সিটিতে দাঙ্গা সংগঠিত করার চেষ্টা করছে। মেয়েদের পেছনে ছেড়ে দিছে সায়েমের মতো ছেলেকে। আজ সায়েম আমাদের ভার্সিটির একটা মেয়েকে অ্যাসিড মারার জন্য প্রকাশ্যে রাস্তায় অ্যাসিড নিয়ে দৌড়ায়। মেয়েটার ভাগ্য ভালো, সেখানে আমার ছেলেদের দেখতে পেয়ে তাদের কাছে চলে যায়। আমি সবাইকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই ভার্সিটিতে যে হামলা করতে চাইবে সে অস্তিত্বহীন হয়ে পড়বে, সে এমপি হোক বা অন্য কেউ। আমরা সবাই জানি অ্যাসিড মারার শাস্তি কি, হয় যাবজ্জীবন নয় মৃত্যুদণ্ড। আমি চাই আজ থেকে এমপি আমাদের পেছনে যাতে এমন আর কোনো হামলা বাঁধানোর চেষ্টা না করতে পারে, তার ব্যবস্থা করবে তোমরা। আজ একটা মেয়েকে অ্যাসিড মারতে চেয়েছে, কাল তোমাকে আমাকে মারতে পারে। এই এমপির পতন আজ থেকে শুরু। আমরা ভোট দিয়ে নেতা নির্বাচিত করি, সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে নয়। আর কয়েক মাস পর আবার নির্বাচন আসবে। আমি চাই এই এমপির জায়গায় নতুন কেউ আসুক। আজ এই আতঙ্কবাদীদের কারণে আমরা ভয়ে ভয়ে বাঁচি। স্বাধীন দেশে আমরা আর ভয় নিয়ে বাঁচতে চাই না। এর সমাধান চাই আজ এই মুহূর্ত থেকে। যেখানে আতঙ্কবাদী দেখবে সেখানে তাদের রুখে দেবে। আমি চাই সায়েমকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের এই পথযাত্রা শুরু হবে। এক বোনকে অ্যাসিডের হাত থেকে বাঁচিয়ে আমি আনতে পেরেছি, কাল যাতে নিজে নিজেকে রক্ষা করতে পারে সেজন্য মেয়েদের আরো সাহসী হতে হবে। রুখে দিতে হবে এসব আতঙ্কবাদীকে। যাও তোমরা। রুবির কথা শেষ হতে না হতে সব মেয়েরা সাইমের দিকে এগিয়ে যাচ্ছে। রুবি বাইক নিয়ে কিছুটা দূরে চলে গেল। সব মেয়ে সাইমের অনেক মারছে। সাইমের মৃত্যু সেখানে অনিবার্য। রবি একটা ভিডিও করে এমপিকে দিল আর ফোন দিল। এমপি সাথে সাথে ফোন ধরলো। এতদিন আমি তোর কোনো পথে আসেনি, আজ থেকে প্রতিটি পদে আমি তোর বিরুদ্ধে আছি। ভিডিওর মতো আজ থেকে তোর পতন শুরু। তুই কি মনে করিস সাসেমকে মেরে তুই অনেক কিছু করে ফেলেছিস? শোন, একজন গেছে তাতে আমার কিছু আসে না, এটা মনে রাখিস। আমি তোর থেকে কয়েক পা এগিয়ে থাকি। কোথায় তুই এগিয়ে আছিস তা আমি ভালো জানি, আর কোথায় পা ফেলবে তাও আমার জানা আছে। সব মন্ত্রীদের সাথে তোর কানেকশন আমি কেড়ে দেব। আর বলছি কয়েক পা এগিয়ে থাকিস, তাই না? আরে তুই আমার কথা শুন, তুই কোথায় পা ফেলিস তা আমি ভালো করে জানি। আমি তোর পা ফেলার স্থানে কাঁটা বিছিয়ে দেব যাতে তুই পরে পা তুলতে না পারিস। এমপি কিছু বলতে যাবে কিন্তু তার আগে রবি ফোন কেটে দিল। অনেকটা সময় হলো, খিদেও লেগেছে। রাধিকাকে নিয়ে আবারও রেস্টুরেন্টে গেল। দুপুরের খাবার সেখানে খেলো। রবি অনেক ক্লান্ত, তাই বাসায় যাওয়ার কথা চিন্তা করলো। রাধিকাকে রেস্টুরেন্টে রেখে একটু বের হলো। একটু পর ফিরে আসলো 2টা গোলাপ নিয়ে। ফুলগুলো রবি নিজের কোমরের পেছনে লুকিয়ে রাখলো। তারপর রাধিকাকে বাইকে নিয়ে বাসায় পৌঁছে দিল। বাইক থেকে নেমে রাধিকা কিছু না বলে বাসার দিকে যাচ্ছিল, তখনই রবি পেছন থেকে ডাক দিল। রাধিকা রবির কাছে আসলো। রবি নিজের কোমর থেকে গোলাপ দুটো বের করে রাধিকাকে দিয়ে বলল, আজ একদিন শেষ, আর যে 6 দিন আছে তার মধ্যে অনেক কিছু দেখবে। এই গোলাপ দুটি রাখো, খুব যত্ন করে রাখো, শুকিয়ে গেলেও ফেলে দিবে না। আজ থেকে 6 দিন পর মানে শেষ দিন তোমাকে দেওয়া প্রতিটি গোলাপ আমি ফেরত চাইব। সব গোলাপ তুমি আমাকে দিয়ে দেবে। আরও অনেক কিছু দিতে পারি, সেসব চাইব না, তবে গোলাপগুলো চাইব, কারণ এই প্রথম আমি কাউকে গোলাপ দিলাম। আসি। রাধিকা রবির দিকে যেয়ে আছে। রবি বাইক ঘুরিয়ে চলে আসলো। অনেক ক্লান্ত, তাই বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। একটুতেই ঘুম চলে আসলো। একেবারে ঘুম ভাঙলো মাগরিবের পরে। তাও রাশেদের ফোনের আওয়াজে। ফোন ধরে কানে নিতে রাশেদ বলা শুরু করলো, ভার্সিটিতে পুলিশ আসছিল। এমপি পাঠাইছে আর কি? হ্যাঁ, সাইমকে মেরে ফেলার কারণে পুলিশ তোকে গ্রেপ্তার করতে চায়। সাক্ষী যারা আসামিকে কোর্ট পর্যন্ত নিতে পারে আর কিছু করতে পারে না। তাই আবার চলে গেছে।
কেউ তো আর আমার বিরুদ্ধে সাক্ষী দিতে যাবে না। হ্যাঁ, তাও সাবধানে থাকিস। হায় রে কপাল, এসব তোকে চিন্তা করতে হবে না, বরং তোরা সাবধানে থাকিস। বিশেষ করে তুষারকে সাবধানে থাকতে বলিস। সাইমকে তুষার ধরছে, তাই ওকে পুলিশ বা এমপির লোক টার্গেট করতে পারে। ওকে, তাকে আমি বলে দিব। তারপর রবি ফোন কেটে দিল। রাতে কম্পিউটারে কিছু কাজ শেষ করে ঘুমিয়ে পড়ল। সকালে ভার্সিটিতে গিয়ে দেখে অনেকগুলো গাড়ি। রাশেদ ফোন দিয়েছিল কিন্তু ফোন সাইলেন্ট ছিল। ভার্সিটিতে যেতেই রাশেদের সাথে দেখা। রাধিকাও রাশেদের সাথে ছিল। রাশেদ আসতেই রবি বলল, এত গাড়ি কিসের এখানে? এমপি থেকে অনেকে আসছে, কালকের ঘটনার জন্য 10 মিনিট হলো বসে আছে। ভাবছিল তুই তাড়াতাড়ি আসবি, কিন্তু তোর ফোন তোলার সময় হয়নি। যা, অপেক্ষা করছে সবাই। কে কে আসছে এখানে? 7 নেতা আসছে, এমপি, মেয়র, ডিসি, তারেক ভাই সহ। 7 জন যে বললি? বাকিদের চেনা নাই। আর শোন, এমপিকে চাইলে এখন থেকে ঘায়েল করতে পারবি। দেখা যাক, ওরা তো প্রিন্সিপাল স্যারের রুমে আছে না? হ্যাঁ, আমরা বাইরে আছি, কোনো দরকার পড়লে বলবি। ওকে। তো রাধিকা, কেমন আছো তুমি? ভালো। আপনি তো মনে হয় ভালো নেই। এই আপনি টাকাটা বন্ধ করে এখন থেকে তুমি করে বলবে। আর আমি ভালোই আছি। পারবো না তুমি বলতে। তর্ক করার সময় নেই, তুমি রাশেদের সাথে দেখো, আমি গিয়ে দেখি এমপির কি অবস্থা। রবি প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেল। সবাই সেখানে বসে আছে। রবি সবাইকে সালাম দিয়ে বসে পড়ল। রবি সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা সবাই এখানে? কোনো সমস্যা? তুমি ভালোই জানো কেন আসছি। জানি, কিন্তু আপনাকে আশা মানায়নি। কাল ছাত্রীদের দিয়ে সাইমকে মেরে ফেলছো, কেন করেছো এমনটা? তাহলে কি আপনাদের হাতে তুলে দেওয়া উচিত ছিল? অবশ্যই আমরা জানি অপরাধীদের কিভাবে শাস্তি দিতে হয়। তুমি তাকে পুলিশের কাছে না দিয়ে তোমরাই মেরে ফেললে। দেখুন স্যার, আপনারা নামে আছেন, কোনো আইন আপনারা রক্ষা করেন না। আপনাদের সবার মুখোশের আড়ালে চেহারা আমার জানা আছে। কি মনে করেন আমি বোকা? ডিসি স্যার, আপনি পুলিশের চাকরি কিভাবে নিয়েছিলেন মনে আছে? ঘুষ তো দিয়েছেন, সাথে বলেছে নেতাদের রক্ষার জন্য আপনি সব করবেন। আপনি বলেননি আইন রক্ষা করবেন। মুখ সামলে কথা বলো। রবি বুঝে গেল একে বললে কিছু হবে না, দেখাতে হবে। রাশেদকে ফোন দিল আর রাশেদের কাছে থাকা পেন ড্রাইভ আনতে বলল। রাশেদ পেন ড্রাইভ রবিকে দিয়ে চলে গেল। রবি প্রিন্সিপাল স্যারের ল্যাপটপ নিয়ে ওপেন করে, তারপর ডিসির শপথের ভিডিও দেখায়। ডিসি দেখে অবাক, কারণ শপথ তো ভিডিও করা হয় না। রবি বলল, এত অবাক হওয়ার কিছু নেই, আপনার আরো অনেক কিছু আমার এই পেন ড্রাইভে আছে। কি কি আছে? আমি বললে আপনি লজ্জায় পড়বেন, তাও বলছি। কয়েকদিন আগে তানু নামের যে মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেটা কি আদৌ অ্যাক্সিডেন্ট ছিল, না তাকে খুন করা হয়েছে? কি বলতে চাও তুমি? আপনি আর এমপি ওকে দর্শন করেছেন হোটেলে নিয়ে। মুখ খুলে দেবে বলে তাকে আপনারা চক্রান্ত করে মেরে ফেলেছেন। এসব মিথ্যা কথা ভিত্তিহীন। আপনারা বলে গেছিলেন হোটেলের প্রতিটি রুমে ক্যামেরা থাকে। আপনারা তানুর সাথে যা করেছেন সব ওখানে উঠে গেছে। যদি একবার আমি ইন্টারনেট ছেড়ে দিই তাহলে কি হবে বুঝতে পারছেন? কত টাকা লাগবে বলো এসব নষ্ট করে দিতে? আমার সম্বন্ধে ভালো করে খোঁজ নিয়ে কথা বলতে আসেন। আর কারো কথা আছে? তুমি যা বলছো সব কি প্রমাণ আছে এখানে? জি ভাই, আমি যাদের সম্বন্ধে খোঁজ নেই তাদের সবকিছু জেনে নেই। তাহলে সব আমাকে দেখতে দাও। তাহলে এসব আমি আপনার ইমেলে পাঠিয়ে দেব, আপনি দেখে নেবেন। তাও তুমি সাইমকে পুলিশের হাতে তুলে দিতে পারতে। তারেক ভাই, এখানে সাইমের জায়গায় অন্য কেউ থাকলে আপনাদের আসতে হতো না। সাইমের মৃত্যুতে কেন আসছেন তা জানেন আপনি? এমপি বলছে তাই আসছি। তাহলে আপনারা সবাই দেখুন মৃত্যুর আগে সাইম কি বলেছিল। তারপর রবি সাইমের বলা কথাগুলোর ভিডিও সবার সামনে প্লে করে দিল। এমপি ড্রাগসের বিজনেস করতে চাওয়া থেকে শুরু করে সব বলে দিল। ভিডিও দেখে তারেক ভাই আর তার সাথে থাকা 3 জন মেয়ের সবাই অন্যভাবে এমপির দিকে তাকিয়ে আছে। এমপি বলছে সব মিথ্যে, কিন্তু সবাই তো জানে মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলে না। সাইমকে পুলিশের হাতে না দেওয়ার কারণ কি? আপনার কথায় ড্রাগস সহ ধরা পড়া আপনার ভাইয়ের ছেলেকে যদি পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়, তাহলে এমপির কথায় কেন পুলিশ সাইমকে ছাড়তে বাধ্য হবে না? মেয়র রবির কথা শুনে চুপ করে আছে। মেয়র বুঝতে পারছে যত কথা বলবো তত তথ্য সবাইকে দিয়ে দেবে, তার থেকে ভালো চুপ করে থাকা। রবি এবার সবাইকে বলল, আপনারা যদি ঠিক হতেন সাইম মরত না। এমপি, ডিসি, মেয়র সবাই এর সাথে জড়িত। এমন অবস্থা হয়ে গেছে এখন কেউ চুরি করতে ভয় পায় না। চুরি, খুন, ধর্ষণ এসব করতে একদমই ভয় পায় না আপনাদের মতো লোক রাজনীতিতে আছে বলে। কেউ চুরি করে সামনে গেট দিয়ে লকআপে ঢুকলে আপনাদের ফোন পেয়ে তারা পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়। কোন করো একই অবস্থা,
4 দিন লকআপে থাকবে, পরে বের হয়ে যাবে। আর দর্শন বলতেও তো লজ্জা করে। মিডিয়া গরম থাকবে 4 দিন। 5ম দিনে দর্শনের খবর ছাপা দিতে কোনো অভিনেত্রী এসে নেকামি করবে মিডিয়ায়। তারপর সে ভাইরাল হয়ে যাবে, ছাপা পড়ে যাবে দর্শনের খবর। কোনো এমপি মন্ত্রী মিডিয়া এসে নেকামি করবে, তারা ভাইরাল হয়ে যাবে, ছাপা পড়ে যাবে খুনের খবর। কেউ শশা দিয়ে বেগুনি বানানোর কথা বলবে, কেউ কুমড়া দিয়ে বেগুনি বানানোর কথা বলবে, তারা ভাইরাল হয়ে যাবে, ছাপা পড়ে যাবে সাগর রুনি হত্যার খবর।